বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ক্যাডেট একাডেমি মেন ক্যাম্পাস 2 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ওয়াইদুল্লাহ মুর্তজা স্যার তোমাদের সামনে বাংলা বোর্ড বই ব্যাকরণ ও নির্মিতি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য এখন বোর্ড বই থেকে কিছু উপস্থাপন করছি। এটা বোঝানো সম্ভব নয় সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে, তবে কিভাবে পড়বে সেই ধারণাটা সংক্ষিপ্তভাবে দিচ্ছি। বাংলা ব্যাকরণ ও নির্মিতি বোর্ড বইটা খুবই গুরুত্বপূর্ণ বই। এই বই থেকে অনেক ব্যাকরণ ক্যাডেট পরীক্ষায় এসে থাকে, যার কারণে এই বইটা খুব ভালো করে পড়তে হবে। এই বইটা তোমাদের একদিক থেকে রিডিং ভালো করে পড়তে হবে, অপরদিকে পড়ার শেষে যে অনুশীলন রয়েছে, অনুশীলনের যে নৈর্বৃত্তিক প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়তে হবে। নৈর্বৃত্তিক প্রশ্নগুলো তোমরা প্রথমে পড়তে পারো। নৈর্বৃত্তিক প্রশ্ন পড়তে গিয়ে যখন দেখবে যে এটা পারতেছো না, তখন রিডিং পড়লে দেখবে যে ওই নৈর্বৃত্তিক প্রশ্নে যে প্রশ্ন দেওয়া আছে হুবহু সেই লেখাটাই, ওই রিডিংটাই দেওয়া আছে বইয়ের মধ্যে। অতএব প্রশ্ন বের করা খুব কঠিন হবে না, সহজই হবে। আমরা দ্বিতীয় অধ্যায় দিয়েছি, দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে রয়েছে বর্ণের উচ্চারণ সম্পর্কে বিস্তারিত। আমরা বাংলা বর্ণমালা কোন বর্ণ কোথা থেকে উচ্চারণ করব, কিভাবে উচ্চারণ করব, উচ্চারণের স্থান, মানুষ যে কথা বলে সে কথা বলে কিসের মাধ্যমে, বাকযন্ত্রের মাধ্যমে। সে বাকযন্ত্রটা কি, কোন কোন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাকযন্ত্র গঠিত, সেই বিষয়ে এখানে দেওয়া আছে। আর শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, আর পরীক্ষায় লেখার জন্য নয়, বাংলা ভাষা শেখার জন্য, বাংলা ভাষা সঠিকভাবে ভালোভাবে উচ্চারণ করার জন্য এই অধ্যায়টা ভালো করে পড়তে হবে। আর উচ্চারণ স্থানগুলো ভালো করে দেখতে হবে। তুমি যদি এই উচ্চারণ স্থানগুলো ভালো করে পড়ো এবং উচ্চারণ শেখো, তাহলে তোমার যে কোনো গদ্য পদ্য পড়তে সুবিধা হবে, আর এগুলো পড়ার পরে আর লেখার ক্ষেত্রেও সুবিধা হবে, বানান ভুল কম হবে। কারণ তুমি মুখে যেটা উচ্চারণ করবে সেটা তো লিখতে হবে। এখন আমি যদি ভালো আর ভালো এই শব্দ দুটো উচ্চারণ করি, তাহলে ভালো আর ভালো দুটো বানানের পার্থক্য। আমি যখন উচ্চারণ একই করব, কৃষ্টি সৃষ্টি, স্বাধীন স্বাধীন, স্বাধীন শাপলা, এই উচ্চারণগুলোর ধরন যদি আমার জানা না থাকে, তাহলে লেখার ক্ষেত্রে বানান অবশ্যই ভুল হবে। যেটা দন্তস্ব না তালব্যস্ব, এটা কি মূর্ধন্যস্ব না এটা দন্তস্ব, এটা কি চন্দ্রবিন্দু যুক্ত অক্ষর নাকি চন্দ্রবিন্দু ছাড়া, এর উপর কি চন্দ্রবিন্দু আছে না চন্দ্রবিন্দু নেই। এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য রেখে উচ্চারণ করতে হবে। যদি না করি তাহলে আমার বানান অবশ্যই ভুল হবে। আমরা এই বোর্ড বইয়ে দেখব যে কিছু বর্ণ রয়েছে যেগুলোর উপরে চন্দ্রবিন্দু রয়েছে, সেগুলো উচ্চারণ কেমনে করতে হবে। আর আমরা জানি যে নাসিক্য বা নাসিকা বা অনুনাসিক বর্ণ 5টি রয়েছে। এই 5টি বর্ণ অনুনাসিক কেন বলে, যেটা মুখ এবং নাক দিয়ে একই সঙ্গে উচ্চারণ করতে হয়। আমরা মুখে যখন উচ্চারণ করি এটা নাকে অলরেডি এসে যায়, যেমন উ, ম, দন্তন্য, মূর্ধন্য, ইয়, এই বর্ণগুলো উচ্চারণ করলে এমনি এমনি নাকের ভিতরে চলে আসে। কিন্তু আবার চন্দ্রবিন্দু রয়েছে, এই চন্দ্রবিন্দু উচ্চারণ করা এটা কিন্তু সবসময় স্বাধীন বর্ণভাবে উচ্চারণ হয় না। এটা তো পরাশ্রয়ী বর্ণ আমরা বলে থাকি, বা এটা ব্যাকরণবিদরা বলে থাকেন। এই পরাশ্রয়ী বর্ণ কেন, যে অন্য বর্ণ ছাড়া এগুলো উচ্চারিত হতে পারে না, অন্য বর্ণের উপরে অবস্থান করে। আর এটা ছাড়াও কিন্তু বানান হয়। আবার কোনো কোনো সময় সম্মানসূচক শব্দ ব্যবহারের ক্ষেত্রে এই চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়, যার কারণে এই চন্দ্রবিন্দুটা সবসময় ব্যবহার করা হয় না। এই কারণে এটার উচ্চারণটা আমরা ভালোভাবে জানি না। তবে এটা
আমাদের খেয়াল করতে হবে যে নাসিক্য বর্ণ ছাড়া যদি অন্য কোনো বর্ণের উপরে চন্দ্রবিন্দু থাকে তাহলে একটু নাক দিয়েও বের হবে, মুখ এবং নাক একসাথে বের হবে। এখন যেমন সরায়া, এর উপর যে চন্দ্রবিন্দু দেওয়া হয়, আমি এখানে কয়েকটি বর্ণ লিখেছি, এখানে 7টি বর্ণ আছে। এই 7টি বর্ণ হলো মৌলিক স্বরধ্বনি। আমরা জানি যে স্বরবর্ণ 11টি, স্বরবর্ণ 11টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি হলো 7টি। এই যে মৌলিক স্বরধ্বনি 7টি, এই মৌলিক স্বরধ্বনি এগুলোর উপরে যদি আমি এখন চন্দ্রবিন্দু দেই, প্রত্যেকটার উপরে যদি চন্দ্রবিন্দু দেওয়া হয়, তাহলে এগুলো উচ্চারণ কি হবে? ই, এ, এ, আ, অ, ও, উ, একটু নাক দিয়ে বের হবে। এইটা হলো পার্থক্য। এখন এই উচ্চারণগুলো শেখার সুবিধা আরেকটা কি, যে তুমি যখন কথা বলবে, কোনো কবিতা আবৃত্তি করবে, কোনো কিছু পাঠ করবে, সে পাঠ করার ক্ষেত্রে তুমি যদি যথাস্থান থেকে বর্ণগুলো উচ্চারণ করো তাহলে তোমার জন্য উচ্চারণ করতে সুবিধা হবে। যেমন বাংলা বর্ণমালা রয়েছে ফ, আরবিতে রয়েছে ফা, ইংরেজিতে রয়েছে এফ। এই জিনিসটা আমি এর আগেও দিয়ে দেখিয়েছি সম্ভবত। এটা হলো ফা আরবিতে, আর ইংরেজিতে হলো এফ, বাংলায় হলো ফ। এই যে 3টি বর্ণ রয়েছে, 3টি বর্ণের স্থান একই জায়গা থেকে উচ্চারিত হয়, অর্থাৎ দাঁতের উপরের, দাঁতের আগা থেকে আর নিচের ঠোঁটের ভিজ অংশ থেকে উচ্চারণ করতে হয়। যদি এখান থেকে উচ্চারণ করতে পারি তাহলে ওটা যে কোনো শব্দ উচ্চারণ সহজ হবে। যেমন ফাদার, ফাউল, ফাজিল, হ্যাঁ, ফাল্গুন, ফুল, একদম ইজি। আর যদি আমি ইচ্ছে মতো উচ্চারণ করি, ফাদার, ফুল, ফাউল, এগুলো উচ্চারণ করতে যায়, তাহলে দেখা যাবে যে একটু শক্তি প্রয়োগ করতে হচ্ছে, আবার এগুলো উচ্চারণ করার সময় একটু কষ্ট হচ্ছে। আর যদি আমি ফাউল, ফা, এফ, ফ এগুলো দ্বারা শব্দ বলি, ফাজিল, ফুল, ফাদা, তাহলে দেখা যাবে যে আমার কোনো শক্তি প্রয়োগ হচ্ছে না, উচ্চারণ যথাস্থান থেকে হচ্ছে। এই জন্য এই অক্ষরগুলো উচ্চারণ করা অবশ্যই জরুরি। তবে যদি আমরা যথাস্থানে উচ্চারণ না করি তাহলে ভুল হবে না। তবে আরবি বর্ণমালা যে রয়েছে সেই বর্ণমালার ক্ষেত্রে ভুল হবে, কিন্তু বাংলা ইংরেজির ক্ষেত্রে ভুল হবে না, কিন্তু এটা লিখতে গেলে আমাদের ভুল হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা রিডিংটা ভালো করে পড়বে একদিক থেকে। এরপরে আমি এখানে একটা জিনিস লিখেছি, এফ, ফ, এরপর এখানে যে 7টি মৌলিক স্বরধ্বনি রয়েছে, তোমরা দেখবে যে 16 পৃষ্ঠায় এই বিষয়ে বর্ণনা দেওয়া আছে। এখানে লেখা আছে মৌলিক স্বরধ্বনিগুলো 2টা ভাগে বিভক্ত, একটা হলো মৌখিক আর একটা হলো অনুনাসিক স্বরধ্বনি। 2 দিকে লেখা আছে, বাম সাইডে আছে উপরে চন্দ্রবিন্দু নেই, ডান সাইডে দেওয়া আছে উপরে চন্দ্রবিন্দু আছে। যেগুলোর উপরে চন্দ্রবিন্দু দেওয়া আছে সেগুলো হলো অনুনাসিক স্বরধ্বনি, আর যেগুলোর উপরে চন্দ্রবিন্দু দেওয়া নাই সেগুলো হলো মৌখিক স্বরধ্বনি। তাহলে আমরা বলতে পারি যে মৌখিক স্বরধ্বনি কয়টি? 7টি। আর মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এখন দুটো উভয় মিলে যদি আমরা একত্রিত করি তাহলে হয় 14টি, কিন্তু স্বরবর্ণ তো আসলে মূলত 11টি। কিন্তু এখানে আমাদের আসতে হবে যে মৌলিক স্বরধ্বনি কয়টি, যে মৌলিক স্বরধ্বনি হলো 7টি। তো এই মৌলিক স্বরধ্বনি 7টি, এটা আবার 2 ভাগে ভাগ করেছে, এটা মৌখিক স্বরধ্বনি আর এটা হলো অনুনাসিক স্বরধ্বনি। মৌখিক স্বরধ্বনির উপরে চন্দ্রবিন্দু নেই, অনুনাসিক স্বরধ্বনির উপরে চন্দ্রবিন্দু আছে। এগুলো মুখ এবং নাক 2টার সাহায্যে বের হয়, আর মৌখিক স্বরধ্বনি শুধু মুখ দিয়ে উচ্চারণ হয়। এরপরে তোমরা লক্ষ্য করবে যে কিছু বর্ণ আছে, এই যে 24 পৃষ্ঠায় এখানে স্বরবর্ণ লেখা আছে 11টি, মৌলিক স্বরধ্বনি হলো 7টি।
এই মৌলিক স্বরধ্বনি 7টি কীভাবে হলো, এই পৃষ্ঠায় যদি তোমরা পড়ো, 24 পৃষ্ঠাটা ভালো করে পড়ো, তাহলে তোমাদের ধারণা অর্জন হবে। যেহেতু আমি সরাসরি এখন তোমাদের বোঝাতে পারছি না। এরপর আরেকটা বিষয় আছে যে ব্যঞ্জন বর্ণ, আমরা জানি ব্যঞ্জন বর্ণ হলো 39টি, কিন্তু ব্যঞ্জন ধ্বনি হলো 32টি। এটি 25 পৃষ্ঠা এবং 26 পৃষ্ঠা, এই দুইটা পৃষ্ঠা ভালো করে পড়বে, বুঝে বুঝে পড়বে, তাহলে তোমার এই ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে তথ্য জানতে পারবে। এরপরে আসো 28 এবং 29 পৃষ্ঠায়। 28 এবং 29 পৃষ্ঠায় যুক্তাক্ষর রয়েছে, এই যুক্তাক্ষরগুলো ভালো করে পড়বে, এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে এবং থাকবে। যুক্তাক্ষর দেওয়া থাকবে, বিযুক্ত রূপ করতে হবে। এখানে শব্দ লেখার কোনো প্রয়োজন নেই, যুক্ত বর্ণ দেওয়া আছে, এই যুক্তাক্ষরগুলো তোমাকে বিযুক্ত রূপ করতে হবে। যেমন এখানে দেখো, আমি একটা অক্ষর লিখছি, বিজ্ঞান লিখতে যে যুক্তাক্ষর ব্যবহার করা হয়, তাহলে এই অক্ষরটা যদি আমরা ভাঙি তাহলে এটা কী হবে? বর্গীয় জ ইয়। মনে করো এইটা পরীক্ষায় দেওয়া থাকবে, তোমাকে এটা করতে হবে, এইটা খেয়াল করতে হবে যে এই যুক্ত অক্ষরগুলো তোমরা ভালো করে অধ্যয়ন করবে। এরপরে এখানে 30 পৃষ্ঠায় দেওয়া আছে ধ্বনি পরিবর্তন সন্ধির কিছু সূত্র দেওয়া আছে, এটা ভালো করে পড়ো আর অনুশীলনের প্রশ্নগুলো ভালো করে অধ্যয়ন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সংক্ষিপ্তভাবে তোমাদের এই অধ্যায় সম্পর্কে ধারণা দিলাম। এরপরে কোনো কিছু বোঝার সমস্যা হলে মোবাইল করে জেনে নিতে পারো। ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।